দেখছেন কালনাগির নিউজ সরাসরি এক ব্লকের কালনা 2 ব্লকের সিঙ্গারকোণ যে তৃণমূল কার্যালয় এবং আমার সঙ্গে আলোচনায় রয়েছেন বর্ষিয়ান তৃণমূল নেতা তথা কালনা 2 ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রণব রায় মহাশয়। প্রণব দা, আপনাকে স্বাগত জানাই কালনাগির। হ্যাঁ, নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে যারা সবেমাত্র আমরা শারদ উৎসব পার করেছি, শারদীয়া উৎসব, তারপরে কালী পুজো এবং গতকাল ছট পুজো গেছে। তো সেই মুহূর্তে আমরা জানি কয়েকদিন ছুটি, তারপরে আবার কাল থেকে শুরু হবে কাজ। তো এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে আমাদের রাজ্যে, আমাদের দেশে, সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব দাদার সঙ্গে। তো তার আগে আমরা শুধু জেনে নেব যে প্রণব রায় অর্থাৎ পূর্ব বর্ধমান জেলার যে কজন বর্ষিয়ান নেতা আছে, বিশেষ করে ডানপন্থী নেতা, অন্যতম কয়েকজনের মধ্যেই প্রণবদা রয়েছেন। তার জীবনে যে শুধুমাত্র রাজনীতিটাই তার জীবনের সঙ্গী, সেই সমস্ত বিষয় নিয়ে যে আলোচনা আমরা রয়েছি, তার জীবন সংগ্রামের কাহিনী আমরা প্রণবদা আপনার কাছে জানতে চাইব যে এই যে ধরুন রাজনীতি আপনার জীবনের সব থেকে বড় অঙ্গ হয়ে রয়েছে এই মুহূর্তে, আমরা জানি এই রাজনীতিতে কার হাত ধরে কবে থেকে কোন বয়সে এলেন? আমার রাজনৈতিক জীবনের বয়স হচ্ছে 43 বছর। আমি 20 বছর বয়স থেকে রাজনীতি করছি, সরাসরি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেছি 1982 সালের বিধানসভা নির্বাচন থেকে। তখন তো তৃণমূল কংগ্রেস সৃষ্টি হয়নি, তখন জাতীয় কংগ্রেসের কর্মী হিসেবেই আমি যোগদান করেছিলাম সক্রিয়ভাবে। আমাদের কালনার নেতা তো সকলেই জানেন, কালনার নেতাকে ছিলেন তথা বর্ধমান জেলার নেতাও ছিলেন এবং রাজ্য স্তরের নেতা ছিলেন জনাব নুরুল ইসলাম। বলতে গেলে তিনি আমার রাজনৈতিক গুরুদেব, তিনি আমার রাজনৈতিক পথপ্রদর্শক। তাঁর আদর্শেই উদ্বুদ্ধ হয়ে আমি রাজনীতি করতে এসেছি। 20 বছর বয়স থেকে এই কংগ্রেসটা করছি, জাতীয় কংগ্রেসটা করছি। আমরা জানি যে ওনার যার কথা বললেন নুরুল ইসলাম, নুরুল্লাহ, ছোটখাটো চেহারা আর সর্বক্ষণ ধুতি পাঞ্জাবি পরতেন, সাদা চস্তা পাঞ্জাবি পরতেন সর্বক্ষণ, এবং বর্তমানের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়াতেন এবং রাজনীতির সঙ্গে নুরুলদার হাতে গড়া রাজনীতিবিদ পূর্ব বর্ধমান জেলার এখন বহু রয়েছেন, অনেকেই এখন যে নুরুলদার হাতে তৈরি তারা রাজনীতিতে আসা। তো যারা আপনি বলছেন নুরুলদার হাত ধরেই আপনার রাজনীতিতে আসা, কেন আসলেন? কিসের আকর্ষণ আপনাকে? আকর্ষণ অন্য কিছু নয়, গ্রামগঞ্জে তৎকালীন সময়ে সিপিএমের অত্যাচার ছিল সীমাহীন। মানুষের ন্যায় অন্যায় কিছু দেখা হতো না, মানুষের উপর জুলুম করা হতো, অত্যাচার করা হতো, তাদেরকে আর্থিক জরিমানা করা হতো, তাদের সম্পত্তির ক্ষতি করা হতো। এইগুলো দীর্ঘদিন ধরে দেখতে দেখতে মনের মধ্যে একটা বিদ্রোহ জেগেছিল যে এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার। তৎকালীন সময়ে গ্রামে কংগ্রেস করার মতো লোক তো কেউ ছিল না, তো সেই সময় কংগ্রেসটা করতে নেমেছিলাম। অসম লড়াই সিপিএমের বিরুদ্ধে, অসম লড়াই লড়েছি জীবন হাতে নিয়ে। অনেক সময় জীবন বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি হয়েছে, বহু বছর আমাকে গ্রাম ছেড়ে পালাতে হয়েছে, আত্মরক্ষা করার জন্য বারবার পালিয়ে যেতে হয়েছে, আবার ঘুরে এসেছি, আবার লড়াই শুরু করেছি। মানে যত আমার উপর বামপন্থীদের সিপিএম যত আমার উপর টর্চার করেছে, আমার লড়াইয়ের জেদ ততই বেড়েছে। সেই জন্য আমি কোনোদিনই ওই জায়গা থেকে সরে আসতে পারিনি। আমার 1 নম্বর যেটা আমার ভালো লাগা, ভালোবাসা, সেটা হচ্ছে রাজনীতি। সেই তখন থেকে আমি সিপিএমের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলাম। প্রণবদা বলছেন যতবার ওনাকে আঘাত করা হয়েছে ততবার ওনার চিত্ত দৃঢ় হয়েছে এবং রাজনীতি থেকে সরে আসেননি, কখনো ভয় পাননি। সেই সময়কার সিপিএমের যে অত্যাচার, ওনার বক্তব্য অনুযায়ী, এবং তিনি ততবার মাথা উঁচু করে দাঁড়িয়েছেন এবং গা ঢাকা দিয়েছিলেন বলছেন, অনেক সময় গা ঢাকা দিয়ে থাকতে হয়েছে।
দাদা এই মুহূর্তে কি মনে পড়ছে আপনার যে কোনো একটা ছোট যে অংশ যে মানে স্মরণীয় ঘটনা যে আপনাকে গা ঢাকা দিয়ে থাকতে হয়েছে, প্রচন্ড কষ্ট করতে হচ্ছে, ছোট্ট করে? একটা আমাদের জেলা পরিষদের এখানে সিপিএমের যিনি প্রার্থী ছিলেন অলি আহমেদ খান বলে একজন, তিনি গুপ্ত হত্যা হয়েছিলেন রাতের অন্ধকারে। এবং তার যে গ্রাম কুতুবপুর গ্রাম, ওই গ্রাম ছিল দুর্ভেদ্য দুর্গ। ওখানে কোনো কংগ্রেসি লোকেদের যাওয়ার মতো, দিনের বেলাতেও যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। তো তিনি সেখানে নিহত হয়েছিলেন গভীর রাত্রে। যতদূর জানা যায় যে এটা সিপিএমের অন্তর্দ্বন্দ্ব থেকে এই ঘটনাটা ঘটেছিল। তো যেদিন তিনি নিহত হলেন তার পরের দিন ভোরবেলা আমার বাড়ি ঘেরাও হয়ে গেল। সেদিন ছিল বিশ্বকর্মা পুজো। আমাদের বাবার পৈতৃক ব্যবসা বইঁচিতে, হুগলি জেলার বইঁচি, সেখানে আমাদের একটা হাস্কিং মিল ছিল। সেখানে ওই বিশ্বকর্মা পুজোর দিন আমার মা আমাকে ব্যাগে সমস্ত পুজোর সরঞ্জাম গুছিয়ে দিয়েছেন। সকাল সকাল উঠেছি যাব বলে, বাড়ি থেকে বেরোলাম। প্রচুর লোক আমাকে বললো যে অলিকা খুন হয়ে গেছে, তুই তাড়াতাড়ি পালা, তোর বাড়ি ঘেরাও হবে। তো আমি কিছু দিক বিদিক কিছু বুঝলাম না। আমি ঊর্ধ্বশ্বাসে দৌড়তে লাগলাম, গ্রাম ছেড়ে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পালাতে পারি। তখন কি কোনো কিছু ছিল? গাড়ি ঘোড়া কিচ্ছু ছিল না। গাড়ি ঘোড়া সাইকেলে করে আমি লড়াই শুরু করেছি, সাইকেল নিয়ে, সাইকেলে চেপে। হ্যাঁ, তো 2011 সাল পর্যন্ত সাইকেলেই আমি রাজনীতিটা করেছি। সারা ব্লক ঘুরেছি, সারা দিনে অন্তত 70, 80, 100 কিলোমিটার সাইকেল নিয়ে সংগঠনের স্বার্থে ঘুরেছি। তো চলে গেলাম গ্রাম ছেড়ে। গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার মুখেও আমাকে একজনা বললো, প্রচুর লোক জুটেছে, এখনই তোর বাড়ি ঘেরা হবে, তুই পালা। আমি গ্রাম ছেড়ে চলে গেলাম। আমার বাড়ি আক্রমণ হলো, বাড়ি ভাঙচুর হলো। আমার বৃদ্ধ বাবা মা তারা আত্মরক্ষা করার জন্য খাটের তলায়, তক্তার তলায় ঢুকে তারা আত্মরক্ষা করলো। তো এই পরিস্থিতি একটা তৈরি হয়েছিল। তো তারপরে ওখান থেকে আমি আর বাড়ি ঢুকতে পারিনি অনেক দিন, বহুদিন, প্রায় 6 মাস বাড়ি ঢুকতে পারিনি। পুলিশ প্রশাসন তখন সহযোগিতা? পুলিশ প্রশাসন তো সিপিএমের কথাই চলতো। তা ওই অলি আহমেদ খান খুন হয়ে যাওয়ার পর আবার আমাদের কংগ্রেসি দুজন যারা কালনা কংগ্রেস ভবনে থাকতো, তারা সকালবেলা বাড়ি থেকে, অফিস থেকে বেরিয়েছিল। তাদেরকে সাতগাছি অঞ্চলে মালোপাড়ায় প্রকাশ্য দিবালোকে হত্যা করা হলো। এবং তাদের ডেড বডি ওই কোমরে দড়ি বেঁধে, ইট বেঁধে, গলার সাঁকি কেটে দিয়ে তাদেরকে এই ভাগীরথীর জলে ডুবিয়ে দেওয়া হলো। সেই ডেড বডি কদিন বাদে ভেসে উঠলো। আমি তখন বর্ধমান পার্টি অফিসে, ওখানেই আত্মরক্ষা করার জন্য লুকিয়ে আছি। নুরুলদাও ছিলেন ওখানে। তো হঠাৎ খবর এলো যে আলমাস সাত্তারের ডেড বডি ভেসে উঠেছে। সেই নুরুলদার সঙ্গে, নুরুলদার গাড়িতেই আমরা এলাম রাত্রিরে লঞ্চে করে পুলিশ নিয়ে। সেই আলমাস সাত্তারের ডেড বডি উদ্ধার করা হলো। পরের দিন চুজরোতে তাদেরকে পোস্টমর্টম করা হলো, চুজরো হসপিটালে নিয়ে এসে তাদেরকে গ্রামেতে কবর দেওয়া হলো। তারপরে সেই আবার বাড়ি ছাড়া হয়ে গেলাম। বাড়িতে ঢুকতে পারিনি, কালনায় ঢুকেছিলাম। ওদের ডেড বডি কবরস্থ করে আবার চলে গেলাম ওখান থেকে। বর্তমান যারা তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত, বিশেষ করে বর্তমান প্রজন্ম, তাদের জেনে রাখা দরকার আজ তৃণমূলটা ক্ষমতায় রয়েছে। তৃণমূলটা আজ ক্ষমতায় রয়েছে এবং অনেকে অনেক রকম সুযোগ সুবিধা তারা পাচ্ছেন। কিন্তু এই যে ডানপন্থী রাজনীতি, যে সংগ্রাম, সেই সংগ্রামের কাহিনী কিন্তু আপনারা শুনছেন প্রণবদার কাছে। প্রণবদা মানে গায়ে কাটা দিচ্ছে আপনার কথা শুনতে শুনতে। আমার মনে পড়ে, আমি জানি যে সেই বিসি রোডে যে পার্টি অফিস, আমিও অনেকবার গিয়েছি সেখানে। বিসি রোডে পার্টি অফিসে মাসের পর মাস কাটিয়েছি। চাটাই পেতে শুতে হতো। হ্যাঁ, চাটাই পেতে শুতে হতো। ভিজে ভাত, রাত্রে জল দিয়ে রাখা পান্ত ভাত রাখা থাকতো। সকালবেলায় কেউ ওই বোমা ফুলুরি এনে দিত, সেই বোমা ফুলুরি দিয়ে রূপমহল সিনেমার পাশ, হ্যাঁ, সকালবেলায় ভিজে ভাত খেয়ে পেট ঠান্ডা করতে হতো। বহুত কিচ্ছু সাধন করতে হয়েছে, অনেক কষ্ট, জীবন হাতে নিয়ে যে কোনো সময় মানে নিজেকে ঈশ্বরের উপর সঁপে দিয়ে কংগ্রেস করতে হতো তখন। এই গ্রামে আমাকে আমার একজন এসডিও ছিলেন, একটা বিষয় নিয়ে তার কাছে যাতায়াত করতাম। তিনি একবার বালিন্দরে আমার গ্রামে এসেছিলেন। এসে তারপরে দিন উনি আমাকে ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে বললে, আপনি এটা নিয়ে লড়াই করছেন, আপনার গ্রাম তো দেখে এলাম, আপনাকে যদি মার্ডার করে দেয় 7 দিন বাদে আমরা খবর পাবো, আপনি এই অসম লড়াই কেন লড়তে যাচ্ছেন? একজন এসডিও, তিনি আমাকে ভয় দেখানোর জন্যই বলুন বা যে কারণেই বলুন, কিন্তু বাস্তব ঘটনা ছিল এটা।
তখন তো কোনো টেলিফোনের যোগাযোগ ছিল না, গ্রামের রাস্তা ছিল কাদা, ওই আপনার বর্ষাকালে সাইকেল ছাড়া কিছু যাওয়া যেত না, গাড়ি ঘোড়াও ঢুকতো না, আর সত্যিই মেরে দিলে 7 দিনের আগে কেউ জানতে পারতো না, এরকম পরিস্থিতি ছিল। তো সেই অসম লড়াই লড়ে তারপরে 11 সালে আবার তৃণমূল জিতলো, তার আনন্দ। এই যে লড়াই, ধরুন আপনি বলেন অসম লড়াইটা কোনো কি একটা আপনাদের কি ছিল যে আমাদের এই লড়াইটা এই কারণে একটা কিছু পেতে হবে কিছু? না, আমরা যখন কংগ্রেস করতাম তখন আমাদের সামনে অন্ধকারই ছিল, আমরা আলো দেখতে পাইনি যে আমরা জিতবো এবারের নির্বাচনে, এটা আমরা কোনোদিনই ভাবিনি। কিন্তু বিনা যুদ্ধে আমরা সিপিএমকে ছেড়ে দেবো না, এটা আমাদের মানসিকতা ছিল। যার জন্য পঞ্চায়েতে জবরদস্তি নির্বাচনে দাঁড়াতে দেবে না, ভয় দেখানো, ভীতি প্রদর্শন, তা সত্ত্বেও ক্যান্ডিডেটকে দাঁড় করানোর চেষ্টা করেছি। বিধানসভা লোকসভা নির্বাচনে লড়াই করেছি। নুরুলদাই দুবার লোকসভাতে দাঁড়িয়েছেন, বিপুল ভোটে হেরেছেন, কিন্তু আমরা ছেড়ে দিয়ে চলে আসিনি। একদম কাউন্টিং পর্যন্ত 1 লক্ষ ভোটে হারছি, তাও আমরা টেবিল থেকে উঠিনি। লড়াই আমরা শেষ পর্যন্ত লড়ে গেছি। তো আমাদের সামনে দিশা ছিল না যে কংগ্রেস ক্ষমতায় আসবে, সিপিএম হেরে যাবে, এই পরিস্থিতি ছিল না। যদি তৃণমূল কংগ্রেস সৃষ্টি না হতো তাহলে মনে হয় পশ্চিমবাংলায় কোনোদিনই পরিবর্তন হতো না। পশ্চিমবঙ্গে কোনোদিনই পরিবর্তন হতো না, সত্যি তাই। একটা সময় ছিল যখন শুধুমাত্র বামপন্থী এবং মানুষের মধ্যে কখনোই মনে হয়নি যে বামপন্থীরা দেরকে হটানো সম্ভব হবে। সেই অবস্থাতে তৃণমূল কংগ্রেসের গঠন, তৃণমূল কংগ্রেসের গঠন সেই সম্বন্ধে যদি দেখুন, আজকে দেখবেন ফেসবুকে অনেক বামপন্থী লোকেরা লেখালেখি করছে যে বামফ্রন্টে 34 বছরে সিবিআই ইডি হয়নি। আসল ব্যাপারটা তো ওখানে, যেটা আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিষয়টা ধরেছিলেন, তৎকালীন যে কংগ্রেসের সরকার কেন্দ্রে, সেই সরকারের সঙ্গে বামফ্রন্টের, পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকারের বা বামফ্রন্ট পার্টির যে ভেতরে যে যোগাযোগটা ছিল, যেটা ওদের সম্পর্কটা ছিল, সেই সম্পর্কের জোরেই তো কংগ্রেস কেন্দ্রে ছিল, পশ্চিমবাংলায় সিপিএম ছিল, কোনোদিনই কোনো সিবিআই হয়নি, ইডি হয়নি। বামফ্রন্টের রাজত্বে কি কোনো দুর্নীতি হয়নি? বেঙ্গল ল্যাম্প থেকে বাটিকাটা কেলেঙ্কারি থেকে বহু কেলেঙ্কারি হয়েছে, কিন্তু সিবিআই ইডি হয়নি। আজকে সিপিএমের কমরেডরা গলার সিট ফুলিয়ে বলছে আমাদের রাজত্বে কোনোদিন সিবিআই ইডি হয়নি। কংগ্রেসের সঙ্গে ভেতর আন্ডারস্ট্যান্ডিং ছিল, তাই পশ্চিমবাংলায় সিবিআই ইডি হয়নি। তো এই কারণেই তো আমাদের নেত্রী, তিনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস সৃষ্টি করলেন। যদি সৃষ্টি না হতো তাহলে চিরকালই এইভাবে চলতো। একটা কথা দাদা, আমরা কথা রেস ধরে বলছি, একটা কথা আমরা যে শোনা যায় যে এখনকার মতন তো আর পঞ্চায়েতের কাজ হয় তখন ছিল না। তখন কাজ করবার পরে সেই কাজের হিসাব দেওয়া হতো, তার বিল দেওয়া হতো। কিন্তু অনেক সময় শুনেছি নাকি পুকুর কাটা হয়ে গেল, পুকুর বোঝানো হয়ে গেল, অথচ কিছুই হলো না, টাকা পয়সা এরকম চলে, এরকম ঘটনা। তখন বামফ্রন্টের রাজত্বে পঞ্চায়েতের কাজটা যেটা হতো, সেটা টাকা পয়সা মেটানোর ব্যাপারটা ছিল সম্পূর্ণ অনৈতিক এবং অবৈধ। স্বচ্ছতা ছিল, কোনো স্বচ্ছতা ছিল না। কারণ হচ্ছে 100 দিনের কাজ যে হতো, 100 দিনের কাজের টাকা ক্যাশ দেওয়া হতো, ক্যাশ পেমেন্ট। আমরা নিজেরা চোখে দেখেছি, আমাদের গ্রামে, আমি আমার গ্রামে দেখেছি, সিপিএম এর কমরেডরা লুঙ্গির কোচলে করে টাকা নিয়ে আসতো, 1.5 লাখ 2 লাখ নিয়ে এলো, 50,000 70,000 বিলি করে বাকি টাকা সে নিয়ে গিয়ে তার বউকে জমা দিয়ে দিত। এটা আমাদের দেখা। এবং আমরাও সিপিএম এর রাজত্বে যখন কিছু পঞ্চায়েতের সিট আমরা পেয়েছিলাম, তখন আমাদের যারা পঞ্চায়েতের মেম্বার, তাদেরকেও তো এই আপনার পঞ্চায়েতের কাজ করতে হতো। তো পঞ্চায়েতের কাজে আমি দেখতাম আমাদের যারা পঞ্চায়েত মেম্বার, তারা আগেই লোক ডেকে নিয়ে এসে মাস্টার হলে সই করাতো। আমি ওদের জিজ্ঞেস করতাম যে কাজ হলো না, মাস্টার হলে সই কেন? বলছে এটাই নিয়ম, আগে মাস্টার হলে সই করিয়ে মাস্টার রোল জমা দিতে হবে, তারপর টাকা অ্যালটমেন্ট হবে। এই সিস্টেমটাই তো অন্যায়, এই সিস্টেমটাই তো অবৈধ। কাজই হলো না, অথচ ফলস টিপসই দিয়ে মাস্টার রোল তৈরি হয়ে গেল। এটা ছিল সিপিএম এর রাজত্বে। তারপর তো আমাদের সরকার আসার পর সবটাই হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে করে দেওয়া হচ্ছে। বর্তমানে স্বচ্ছতা বজায় রয়েছে পঞ্চায়েতের সমস্ত কাজে। আমরা জানি, আমরা রয়েছি বর্ষিয়ান তৃণমূল নেতা প্রণব রায়ের সঙ্গে আলোচনায়। প্রণবদা, আপনার সঙ্গে আলোচনা করতে করতে আমার বহু পুরাতন কথা মনে পড়ে যাচ্ছে। তো ইন্দিরা গান্ধী যখন যেদিন মারা যায়, রাজীব গান্ধী যেদিন মারা যায়, যে কর্মসূচি র্যালি
তাতে আমি ছিলাম। বিষয়টা যেটাতে আমি বলতে চাইছিলাম যে তৃণমূল কংগ্রেস গঠন হলো পূর্ব বর্ধমান জেলায়, প্রথম দিন থেকে আপনি সঙ্গী আছেন, কিভাবে? আমরা মোটামুটি অনুভব করেছিলাম, আমরা তো আমাদের নেতা নুরুল ইসলামের দেখানো পথেই চলতাম। তো 1997 সাল থেকে আমরা বুঝেছিলাম যে কংগ্রেসটা কোনোদিন পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারবে না। তো মমতা ব্যানার্জি যে পথ দেখাচ্ছেন সেই পথেই আমাদের হাঁটা উচিত হবে। যদি না হাঁটি তাহলে আমরাই পিছিয়ে পড়বো বা পশ্চিমবাংলা পিছিয়ে পড়বে। আমরা 1997 সাল থেকেই মোটামুটি মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা দলটা করতে থাকি। 98 সালে যেদিন দল ইনডোর আউটডোর হলো, আমরা আউটডোরে সেদিন প্রচুর লোকজন নিয়ে উপস্থিত ছিলাম এবং তখন থেকেই আমরা তৃণমূল কংগ্রেস করব বলে সিদ্ধান্ত নিই। ব্লকেও আমরা 97 সালেই আমরা একটা মিটিং করি, মিটিং করে তৎকালীন তো কংগ্রেস, তখনও তো তৃণমূল হয়নি, তো সবাইকেই ডাকি সেখানে। আমাদের প্রবীণ নেতারাও, ব্লকের যারা প্রবীণ নেতা ছিলেন, বর্ষিয়ার নেতা ছিলেন, তাদেরকেও ডেকেছিলাম। তো ডেকে ওখানে সবাই মিলে প্রস্তাব ঠিক করা হলো যে আমরা তৃণমূল কংগ্রেসটা করব। তখন যারা বর্ষিয়ার নেতা ছিলেন কংগ্রেসের, যারা এটা মানতে পারলেন না, তারা সেই মিটিংটা ছেড়ে চলে গেলেন। বাদবাকি কিছু বর্ষিয়ার নেতা তারা আমাদের সঙ্গে ছিলেন, আমার সঙ্গে ছিলেন, এবং তারা আমাকে সমর্থন দিলেন যে তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে রয়েছি, তুমি দলটা তৈরি করো। এবং তারপরে দল তৈরি হলো। আমাদের 98 সালে প্রথম পশ্চিমবাংলায় কোথাও হয়েছিল কিনা জানি না, আমার ব্লকে হয়েছিল, নির্বাচন হয়েছিল, পার্টির নির্বাচন হয়েছিল। পুণ্ডরীকাক্ষ সাহা, নন্দ সাহা, যিনি নবদ্বীপের এমএলএ, তিনি ছিলেন আমাদের রিটার্নিং অফিসার। তিনি এসেছিলেন। ওই গোয়াড়া প্রাইমারি স্কুলে নির্বাচন হলো, আমাদের সাংগঠনিক একটা সাংগঠনিক নির্বাচন। আমার পক্ষ থেকে একটা পড়লো, ওই প্যানেল পড়লো, আর ওর বিরুদ্ধে আর কেউ প্যানেল জমা দেয়নি। সেই আমি সভাপতি হলাম। তার পরবর্তী সময়ে 46 বছর ধরেই চলছে সভাপতিত্ব। 46 বছর নয়, এটা 28 বছর। 28 বছর ধরে দল আমার উপর আস্থা রেখেছে। আমিও দল যে আস্থা রেখেছে, দলকে আমি আমার যত ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী উৎসর্গ করেছি এবং দলকে আমি বেনিফিট দিতে পেরেছি, আমার প্রতিদান দিতে পেরেছি। পরপর 3টে নির্বাচন, 19 সালের লোকসভায় যখন আমাদের লোকসভার প্রার্থী সুনীল মণ্ডল কালনা বিধানসভায় জিতেছিলেন মাত্র 3500 ভোট। তো সেই সময়ে 19 সালে আমার কালনা 2 থেকে আমরা লিড দিয়েছিলাম 8773 ভোটে। আমরা কথা বলছি বর্ষিয়ান তৃণমূল নেতা প্রণব রায় মহাশয়ের সঙ্গে। 28 বছর ধরে, আমরা যারা দেখছেন তাদেরকে আরো একবার আমি স্মরণ করি, 28 বছর ধরে। আমার তো মনে হয় না পশ্চিমবঙ্গে কোনো ব্লক সভাপতি 28 বছর ধরে রয়েছেন। এই ব্লকের তিনি প্রথম নির্বাচিত, একদম বলে দিল আর হয়ে গেল, দল লিখে পাঠিয়ে দিল তা নয়, নির্বাচিত হয়েছিলেন প্রথম থেকেই। সালটা কি? 98 সালে নির্বাচিত হলেন, দলের প্রতিনিধি হিসেবে এবং ব্লক সভাপতি হিসেবে নির্বাচিত হলেন, এবং সেই থেকে আজ পর্যন্ত এই ব্লকের সভাপতি প্রণব রায়। প্রণব দা, একটা মাইলস্টোন তৈরি করেছেন আপনি, কি বলেন? মাইলস্টোন নয়, আমি যে কাজটা করি সেটা অন্তর থেকে করি। আর চিরকালই আমি সংগঠন ভালোবাসি। সংগঠন কিভাবে করতে হয় সেটা আমি জানি। আমার এখানে যে 150 বুথ আছে, 150টা বুথেই আমার সক্রিয় সংগঠন আছে। আপনি 28 বছর ধরে এই ব্লকের সভাপতি, জনপ্রতিনিধি কবার হচ্ছে? না, আমি প্রথম থেকেই আমার জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছাটা আমার প্রথম থেকেই নেই। প্রথম যখন আমরা জিতলাম, সম্ভবত 2013 নাকি, পঞ্চায়েত সমিতি প্রথম যখন জিতলাম, তখন তৎকালীন আমাদের নেতা মুকুল রায়, তার সঙ্গে আমার এমনি খুব ভালো দাদা ভাইয়ের সম্পর্ক ছিল। উনিও চেয়েছিলেন, বা আমাদের জেলার নেতারাও চেয়েছিলেন যে পঞ্চায়েত সমিতির সভাপতিটা আমিই হই। দাঁড়িয়েছিলেন? না, আমি একজনাকে দাঁড় করাবো, মনে হয় ছাত্র সাহেবের একজন ছেলে আব্দুল সত্তার, আলমগীর সত্তার, তাকে দাঁড় করাবো বলে আমি পার্টির কর্মীদের বলেছিলাম যে ওই সিটটা আমি দাঁড়াবো, যেটা আমার অঞ্চলের নয়, কল্যাণপুর অঞ্চলের। আমি দাঁড়াবো বলেছি, সবাই ছেড়ে দিয়েছে। সেখানে আমি আলমগীর সত্তারকেই দান করি, আলমগীর সত্তারকেই সভাপতি পদে আসীন করেছিলাম।
আমরা 2011 সালের গল্প শুনছি। আমি শুধু আমার সামনেই রয়েছে নরেন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দের ছবি। আপনাদেরকে একবার স্মরণ করে দিই, 1905 সালে যে বেলুড় মঠ তৈরি হয়েছিল, সেই বেলুড় মঠের যদি ইতিহাস আমরা ঘাঁটি, দেখতে পাবো নরেন্দ্রনাথ কিন্তু যে শ্রীরামকৃষ্ণদেবের যে 9 জন সেই সময়কার মানে শিষ্য ছিলেন, তাদের মধ্যে নরেন্দ্রনাথের কথা সকলেই শুনতেন, কিন্তু তিনি কিন্তু সভাপতি হননি। তিনি সভাপতি করেছিলেন কাকে না, রাজা মহারাজকে। সেই রাজা মহারাজ প্রথম সভাপতি। এবং আর এই মুহূর্তে আমি যার সঙ্গে কথা বলছি, যিনি হচ্ছে যে এই পূর্ব বর্ধমান জেলার যে বর্ষিয়ান তৃণমূল এবং ডানপন্থী নেতাগুলি রয়েছেন, তাদের মধ্যে যে অন্যতম একজন, তার সঙ্গে কথা বলছি। তিনি 28 বছর ধরে ব্লক সভাপতি, কিন্তু কোনোদিন জনপ্রতিনিধি হননি। দাদা, আপনি জনপ্রতিনিধি হলেন না কেন? এই বিষয়টা আমি রাজনীতি যখন থেকে করি, সে সংগঠনের কাজটাই আমার সব থেকে ভালো লাগে আর কি, এবং সংগঠনের কাজটাকেই আমি সম্মানজনক বলে মনে করি। তো এখানে সংগঠন করা মানে তো এখানে দেওয়ার প্রশ্ন আছে, নিজেকে উজাড় করে দিতে হবে, এখানে কিছু পাওয়ার নেই। নিজেকে উজাড় করে জনপ্রতিনিধি হলে তারা তো একটা সরকারি পয়সা তো তারা পায়, একবারে ফ্রিতে জনপ্রতিনিধি তো কেউ নয়। পঞ্চায়েত সদস্যই হোক আর এমপি হোক, হ্যাঁ, জুনিয়র এমপি হোক আর সিনিয়র এমপি হোক, সবাই কিন্তু সরকারি ভাতা নিয়ে। আরে দাদা, একটু আমি যদি একটু আলোচনার মধ্যে দিয়ে জানতে চাই, পঞ্চায়েত সদস্য হলে কত টাকা ভাতা পাওয়া যায়? পঞ্চায়েত সদস্য আমরা শুনে নিন দাদা কি বলছেন। এখানেও অনেক ব্যাপার আছে। পঞ্চায়েত সদস্য বাম জমানায় ছিল 150 টাকা করে ভাতা পেত। তো আমাদের এখানে এই কাল্লা ওয়ানেই তৎকালীন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি, তিনি 2 দিন এসছিলেন এখানে সভা করতে, এবং তাকে একান্তেই, আমি ছিলাম, আমাদের দেবু টুডু ছিল আর সুব্রত মুখার্জি ছিলেন। সুব্রত দাকে আমরা বুঝিয়েছিলাম যে পঞ্চায়েতের সদস্যর মাত্র 150 টাকা ভাতা। উনি শুনে তো আকাশ থেকে বললেন, বলিস কি, মাত্র 150 টাকা ভাতা? আমরা হ্যাঁ। বললো, তাই এই টাকায় কি হবে? আমরা একটা এমএলএ তার সারা বিধানসভাতে যতটা কাজ, একজন পঞ্চায়েত সদস্য গ্রামেতে কিন্তু তার থেকে বেশি কাজ। মানুষ অনেক পরিষেবা তার কাছে পায় এবং তার কাছে ছুটে যায়, তাদেরকে অনেক সময় দিতে হয়, এদের ভাতাটা একটু বাড়ালে ভালো হয়। তো সুব্রত দা কথা দিয়েছিলেন যে এটা আমার কোনোদিন জানা ছিল না, তুই বললি, এটা আমি শুনলাম, আমি খবর নিয়ে দেখবো, নিশ্চয়ই এটা বাড়ানো দরকার। এবং এটা আলোচনা যখন হয়েছিল তার বছর দেড়েক মধ্যেই এই পঞ্চায়েত সদস্যদের ভাতা বেড়ে 3000 টাকা হয়েছে। আমরা রয়েছি, আমি বলছিলাম যে বেশ কিছু ইতিহাস আপনাদেরকে সামনে তুলে ধরবো। জানি না কতজনের এরকম ইতিহাস জানা আছে। তৎকালীন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে যখন এই ব্লকে একটা জায়গায় বসে এই আলোচনায় তিনি তুলে ধরলেন যে একটা সদস্য সত্যি 150 টাকায় কিছুই হয় না, তখন তিনি বিষয়টা নিয়ে অবশ্যই বিধানসভায় আলোচনা, তারপরে বিল পাস, এবং অবশেষে 3000 টাকা করে সদস্যদের ভাতা হয়েছে। প্রধান হলে কি পাওয়া যাবে? প্রধান হলে একটু বেশি পায়, এই 4500-5000 টাকা মতো পায় প্রধান হলে। এবার যদি পঞ্চায়েত সমিতির সদস্যরা ওই 3500 টাকা পায়, ওই পঞ্চায়েত সমিতি সভাপতি ওই 5-5.5 টাকা পায়। জেলা পরিষদের সদস্যরা? জেলা পরিষদটা আমার জানা নেই, ওই সম্ভবত ওই 5000 টাকা মতো পায়। আর এমএলএ হতে পারলে? এমএলএ আমি বলতে পারবো না, এমএলএ কে জিজ্ঞেস করতে হবে। অর্থাৎ বুঝতেই পারছেন, প্রত্যেকটা পদের কিন্তু দাবিদার সেই 28 বছর ধরে তিনি রয়েছেন, কিন্তু কোনোদিন তিনি কোনো জনপ্রতিনিধি হননি, শুধুমাত্র দলের কাজ করে গেছেন। আরো একটা বিষয় আপনাদেরকে জানাই যে তারা, আপনি ধরুন 20 বছর বয়স থেকে রাজনীতিতে আসা নলদার হাত ধরে, এবং সেই থেকে রাজনীতি জীবন, যে আপনার যে সংসার, সেই সংসার করা হলো না কেন? যখন সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে নেমেছিলাম, এটা আমার মা থাকলে আপনাকে আরো ভালো করে বলে দিতে পারতেন। আমার মা এখনো জীবিত এবং মাই তো সবটা ভোগ করেছেন। তো আমাকে অন্তত 5-7বার আত্মগোপন করতে হয়েছে, বিভিন্ন মিথ্যা অভিযোগ করে আমার পরিবারকে অ্যাটাক করা হয়েছে। এমন একটা অস্থির পরিস্থিতির মধ্যে ছিলাম যখন আমার বিয়ে করার বয়স
হ্যাঁ, তখন জীবন কি করে বাঁচাবো সেটাই ছিল আমার কাছে সব থেকে বড় প্রশ্ন। সেই কারণে আমি আর বিয়ে থা এই সংসার জীবনে প্রবেশ করতে পারিনি। অর্থাৎ উনি বলছেন যে সিপিএম এর অত্যাচারে তার যৌবনটা আত্মগোপনেই কেটে গেছে, যার ফলে আর বিয়ে করা ওনার পক্ষে সম্ভব হয়নি, আর এইভাবেই কিন্তু কেটেছে। কিন্তু আপনার সমসাময়িক রাজনীতিবিদ যারা রয়েছেন বেশিরভাগই কিন্তু হচ্ছে যে তারা বিবাহিত জীবন অতিবাহিত করছে। তারা পেরেছেন, আমি পারিনি। তারা সংসার জীবন করতে পেরেছেন, আমি পারিনি। আমি আমার রাজনীতি যেমন আছে তার প্যারালালে আমি আমার একটা জীবন খুঁজে পেয়েছি, যেটা হচ্ছে আমার বিবেকানন্দের কথা বললেন, বিবেকানন্দের কথা অনুযায়ী শিব জ্ঞানে জীবের সেবা করা। এটা আমি আমার রাজনৈতিক জীবনে যেমন একটা বড় দিক আছে, আমার মানুষের সেবার দিক থেকেও একটা বড় দিক আছে। আমি একটা 2017 সাল থেকে একটা বৃদ্ধাশ্রম চালাই, যেখানে আমরা কোনো সরকারি অনুদান পাই না। আমরা মানুষের সাহায্য নিয়ে একদম যে সমস্ত মানুষ স্টেশনে পথে ঘাটে পড়ে থাকে, অসহায় মানুষ যাদের পয়সা দেওয়ার সামর্থ্য নেই, দেখার লোক নেই, সেসব লোকেদের আমরা নিয়ে এসে রাখি। 2000 সাল থেকে আমি এই এলাকায় গরিব মানুষকে বিনা পয়সায় ছানি অপারেশন করিয়ে 2000 সাল থেকে হাওড়া লায়ন্স ক্লাবের সঙ্গে এটা করি। আমরা রিসেন্ট বছর 3 হলো একটা কাপড়ের দোকান খুলেছি, বিনামূল্যের কাপড়ের দোকান। আমরা মানুষদের কাছে যেগুলো পরার মতো জামা কাপড় পুরনো হলেও তাদেরকে আমরা চাই, সেগুলো তারা আমাদের দেয়। আবার গরিব মানুষ যারা প্রতি বুধবার আমরা বিলি করি, তারা সেখান থেকে নিয়ে যায়। এটা আমার জীবনে একটা বড় পার্ট আছে। রাজনৈতিক প্ল্যাটফর্মকে ব্যবহার করে, যেমন আমরা এবারে এই 31শে অক্টোবর আমরা একটা রক্তদান শিবির করতে চলেছি। এই শিবিরে রক্তদান মেলা, এই মেলা এমনও দিন গেছে 1600 ইউনিট রক্ত আমরা এখান থেকে কালেকশন করেছি একদিনে। এবারেও 4টে ক্যাম্প আছে, সেন্ট্রাল ব্লাড ব্যাংক, সিউড়ি, বর্ধমান, কালনা, তারা থাকছে। এবারেও আমাদের 1000 ইউনিট টার্গেট আছে। এটা রাজনৈতিক প্ল্যাটফর্মকে ব্যবহার করে মানুষের স্বার্থে এই কাজগুলো আমরা করে যাচ্ছি। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সেই সেবার কাজে ব্রতী হয়েছেন বর্ধমানের বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা প্রণব রায়। তার সঙ্গে আমরা রয়েছি আলোচনায়। তার দীর্ঘ জীবন সংগ্রামের কাহিনী আপনাদেরকে শোনালাম। বর্তমান পরিস্থিতিতে আসি আমরা। তারা এই মুহূর্তে যেটা আমরা জানি যে এসআইআর চালু করছিল, আপনার দল বিরোধিতা করেছে, কিন্তু যে এসআইআর চালু করে দেওয়া হলো। কি এসআইআর চালু করেছেন বলছেন 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের নাম বাতিল হবে। এখন বিজেপি যেটা করতে চাইছে, যে এটা টার্গেট করেছে, ওরা বাংলাদেশি মুসলমান, এটা শুভেন্দু অধিকারীর কথা, রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান ইত্যাদি ইত্যাদি বলেছে। বাস্তবের সঙ্গে তো ওনার কোনো সম্পর্ক নেই। এই যে এসআইআর চালু করলেন, এতে করে শিব করতে গিয়ে বিজেপি কিন্তু বাঁদর করে ফেলল। কারণ যারা বাদ পড়বেন তারা হচ্ছে বাংলাদেশ থেকে আগত হিন্দু সম্প্রদায়ের মানুষ, মতুয়া বা অন্যান্য সম্প্রদায়ের মানুষ। ওরা শিব করতে গিয়ে বাঁদর করেছেন, এতে কিন্তু বিজেপিরই ক্ষতি হবে। আর প্রকৃত ভোটার যাদের ভারতবর্ষের নাগরিক, তার নাম বাদ দিলে, তার জন্য তো আমাদের দল লড়াই করার জন্য নির্দেশ দিয়েছে, আমরা লড়াই করার জন্য তৈরি আছি। এসআইআর এর মাধ্যমে প্রকৃত ভোটারের নাম আমরা বাদ দিতে দেবো না। আর বিজেপি যেটা করতে চেয়েছিল সেটা কিন্তু উল্টো হবে, বিজেপিরই লক্ষ লক্ষ ভোটার তারা বাদ পড়ে যাবে। এতে বিজেপির কোনো সুবিধা হবে না, তৃণমূল কংগ্রেস আরও ভালো হবে। আমার পূর্ব সাতগাছি বলে একটা অঞ্চল আছে, যে অঞ্চলে আমাদের পূর্ববঙ্গের প্রচুর হিন্দু সম্প্রদায়ের মানুষ বাস করে। ওখানকার ছেলেরাই আমরা বলছিল আমাকে, একটা মৌজাতে 2000-2500 লোকের নাম বাদ পড়বে। সবাই তারা হিন্দু, তারা কেউই মুসলমান নয়। বাংলাদেশ থেকে মুসলমান আসার সংখ্যা কতটুকু হয়তো এসেছে, সেটা তো নগণ্য। এসেছে যারা, তারা সিংহভাগ হচ্ছে হিন্দু। সেই কারণেই তো এরা ওই সিএএ ক্যাম্প করার নামে একটা ভণ্ডামি করছে, যে তোমার নাম এবারে বাদ পড়ে গেলেও পরবর্তীতে তোমার নাম উঠে যাবে। এটা একটা খুঁড়োর কল। এই খুঁড়োর কলটা সিএএ করে ওই মতুয়া সম্প্রদায়ের মানুষ বা হিন্দু বাংলাদেশি যারা, তাদেরকে একটা প্রলোভন দেখাচ্ছে যে এরপরে তোমাদের নাম তুলে দেবো। কিন্তু বাস্তবে নাম বাদ পড়ে গেলে আর কোনো সম্ভাবনা থাকবে না, এবং ভবিষ্যতে হয়তো দেখা যাবে তারা যে পরিষেবাগুলো রাজ্য সরকারের পায়, সেই পরিষেবাগুলো হয়তো বন্ধ হয়ে যাবে। আমরা জানি যে এসআইআর চালুর সঙ্গে সঙ্গে
যে বর্তমান যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টকেও কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে। অর্থাৎ ভোটের কার্ড, আজকে যদি কোনো ভোটার কার্ড আমি দেখাতে যাই কোনো অফিসে, সেটা কিন্তু আর কার্যকর নয়। আপনার কথা যদি ধরা হয় যে যাদের নাম বাদ পড়বে, তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে? অনিশ্চিত ভবিষ্যৎ। যারা 2002-এর লিঙ্ক দেখাতে পারবে না, হয়তো 2002-এর পরে কারো নাম উঠেছে, তার বাবার নাম 2002-এ আছে কিনা দেখবে, যদি না থাকে যে ম্যাপিং করছে না কি করছে, তো এই ম্যাপিং করতে গিয়ে ওসব বাদ পড়ে যাচ্ছে। বাদ পড়ে গেলে অনেক বৈধ ভোটার তারা বাদ পড়ে যাবে। এটা একটা অস্থিরতার সৃষ্টি হবে দেশে। আজকে নাগরিকত্ব ঠিক করার মালিক তো নির্বাচন কমিশন নয়, নাগরিকত্ব ঠিক করার মালিক হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর। তো স্বরাষ্ট্র দপ্তর নাগরিকত্বের কথা না বলে নির্বাচন কমিশনকে দিয়ে বকলমে এসব কেন করছে? এটা একটা অস্থিরতার সৃষ্টি করতে চাইছে, এবং এই অস্থিরতা সৃষ্টি করেই বিজেপি ক্ষমতায় থাকতে চাইছে। ঘোলা জলে মাছ ধরতে চাইছে। ঘোলা জলে মাছ ধরার চেষ্টা বিজেপির, যেটা তারা বলছেন। আমরা রয়েছি ওনার সঙ্গে আলোচনায়, আমরা আর অনেকক্ষণ ওনার সঙ্গে আমরা রয়েছি আলোচনাতে। তাহলে আরও একটা কথা যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা জানি গতকাল যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তাতে করে একটা মানুষের একটা মুখের মধ্যে একটা হাসি ফুটেছে। বিশেষ করে গরিব মানুষ, যারা দিন আনি দিন খায় মানুষ, যারা 100 দিনের কাজ তারা দীর্ঘদিন করেছে এবং বন্ধ ছিল, তো 100 দিনের কাজ আবার চালু হতে চলেছে। কি বলবেন? ভারতবর্ষে যে সরকারটা বর্তমানে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, তারা তো কিছুই মানে না, সংবিধান, আইন, আদালত কিছুই তো মানে না। হাইকোর্ট তো আগেই বলেছিল যে আগস্ট থেকে কাজ শুরু করতে হবে, তারা তো সেটা না করে আবার সুপ্রিম কোর্টে চলে গেল চ্যালেঞ্জ করতে। কাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ? গরিব মানুষের বিরুদ্ধে লড়াই করছে এরা। 100 দিনের কাজ করে কারা? লক্ষপতি কোটিপতি লোকেরা করে না, করে দিন আনে দিন খায় যে মানুষগুলো, তারা। আজকে পশ্চিমবাংলার দিন আনা দিন খাওয়া মানুষগুলো বেঁচে আছে শুধুমাত্র মমতা ব্যানার্জির জন্যে। মমতা ব্যানার্জি যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি যে বিভিন্ন প্রকল্প করেছেন, সেই প্রকল্পের মাধ্যমে জন্য বেঁচে আছে। এই যে দুর্গাপুজো গেল, দুর্গাপুজোতে গরিব মানুষগুলোর মুখে যেটুকু হাসি ছিল, সেটা শুধু মমতা ব্যানার্জির জন্য, রাজ্য সরকারের জন্য। তাদের যে ওই লক্ষ্মী ভাণ্ডারের টাকা তুলে দেওয়া আছে, সেই অর্থ বাঁচিয়ে তারা পুজোতে আনন্দ করলো। যারা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়, তাদের পরবে তারা ছেলে মেয়েদের জামা প্যান্ট কিনে দিতে পারলো। আজকে 100 দিনের কাজটা তো কংগ্রেস সরকার করে গেছে, এটা হচ্ছে আইন, এটা আইন। এই আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাতে পারে না। কিন্তু আজকে 4 বছর ধরে, যেহেতু 21 সালের নির্বাচনে গরিব মানুষ, পশ্চিমবাংলার গরিব মানুষ বিজেপিকে ভোট দেয়নি, তাই গরিব মানুষকে জব্দ করার জন্য, গরিব মানুষের পেটে লাথি মারার জন্য আজকে 100 দিনের কাজটা, যেটা ন্যায্য অধিকার মানুষের, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ন্যায্য অধিকার, সেই অধিকারে হস্তক্ষেপ করেছে। এই সরকার তো একটা জঙ্গল রাজ কায়েম করেছে। এদের তো কোনো নিয়ম কানুন কিছু মানে না, সংবিধান মানে না, আইন মানে না, কানুন মানে না। একটা রাজ্যে উত্তরপ্রদেশে হাজার হাজার কোটি টাকা 100 দিনের কাজের টাকা থেকে দুর্নীতি হয়েছে, সেখানে টাকা দেওয়া চলছে। হয় পশ্চিমবাংলায় সামান্য হয়তো সুপারভাইজাররা কেউ কোথাও টুকটাক এরর করেছে, সেই জন্য বললো টাকাটা আটকে রেখে দেওয়া আছে। আজকে পশ্চিমবাংলায় অন্ততপক্ষে 4-5 জন মানুষ যারা ঠিকাদারি করে, এই পঞ্চায়েতের মাধ্যমে ঠিকাদারি করে, এনআরইজিএতে যে 40% টাকায় আপনার মেটেরিয়াল কেনা যায় রাস্তাঘাটের জন্যে, 100 টাকা দিলে তার 40 টাকায় মেটেরিয়াল কেনা যায়। সেই মেটেরিয়াল যারা সাপ্লাই দেয়, সেরকম 4-5 জন যুবক ছেলে, তরতাজা যুবক ছেলে, তারা আত্মহত্যা করলে টাকা আটকে রেখে দেওয়ার জন্য। এবং এখনও যদি কেন্দ্র সরকার টাকা আটকে রেখে দেয়, তো যারা এই সমস্ত সাপ্লাই করেছে পঞ্চায়েতগুলোকে, টাকা পাচ্ছে না, কেউ 1 কোটি, কেউ 1.5 কোটি, কেউ 50 লাখ, কেউ 60 লাখ টাকা তাদের আটকে আছে। তারা ইন্টারেস্টের টাকা নিয়ে এইভাবে তারা চালাচ্ছে। তো এর মধ্যে কতজনা যে আত্মহত্যা করবে তার ইয়ত্তা নেই। এটা যেটা করছে চরম অন্যায় করছে এবং মানুষের সঙ্গে প্রতারণা করছে, এটা বন্ধ হওয়া উচিত। এবং 100 দিনের কাজের টাকা অন্যান্য রাজ্য, বিজেপি শাসিত রাজ্যগুলো যেভাবে পাচ্ছে আইন অনুযায়ী, সেটা পশ্চিমবাংলা সরকারও আইন অনুযায়ী সেটাই পাওয়া দরকার। যখন কেন্দ্রে কংগ্রেস ছিল, পশ্চিমবাংলায় বামফ্রন্ট ছিল, কোনোদিন কিন্তু কেন্দ্রের সরকার পশ্চিমবাংলার বৈধ পাওনা এভাবে কোনোদিন আটকায়নি। আজকে বিজেপি সরকার যেভাবে পশ্চিমবাংলার প্রাপ্য টাকা যেভাবে আটকাচ্ছে, এইভাবে তারাও কোনোদিন আটকায়নি। বিজেপির এর থেকে দেখে শেখা উচিত।
আমরা রয়েছি আলোচনায় প্রণব রায় মহাশয়ের সঙ্গে দীর্ঘ জীবন সংগ্রামের কথা যে তিনি বললেন এবং বর্তমান পরিস্থিতির কথা নিয়ে তিনি বললেন। আমরা জানি যে 2026 বিধানসভা নির্বাচন, গত বিধানসভা নির্বাচনে এই পূর্ব বর্ধমান জেলার যে 16টা সিট, 16টা বিধানসভায় কিন্তু তৃণমূল কংগ্রেসে জয়লাভ করেছিল এবং তার সঙ্গে কালনাও তো ছিল। তারা এই বিধানসভা নির্বাচন, এই যে বিধানসভা নির্বাচন 16টা আসন এবার নতুন করে আবার যে ভোটের বাজনা বাজছে, কি মনে হচ্ছে এবারে কি নতুন কিছু মুখ দেখা যেতে পারে? সেটা তো উপরমহল জানে কাকে দেবে, যাকে দেখ আমাদের তো অসুবিধে নেই। এটা 2001 সালে একটা বিধানসভা নির্বাচন হয়েছিল। আমার যতদূর মনে পড়ছে সে 2001 সালে আমাদের কালনায় প্রার্থী করা হয়েছিল। তিনি কালনারই মানুষ, আমার কালনা 2 নম্বর ব্লকই ওনার আদি বাড়ি ছিল। পরবর্তীতে কালনায় চলে যান এবং তার পরবর্তীতে কলকাতায় চলে যান। তিনি হচ্ছেন খাদির তৎকালীন সময়ে খাদির চেয়ারম্যান শ্রীধর ব্যানার্জি। ঠিক আছে, শ্রীধর ব্যানার্জিকে এখানে টিকিট দিয়ে পাঠানো হলো। আমাদের কালনার শহর টহরের নেতারা মেনে নিতে পারেনি, তারা ওনাকে হ্যাকেল ট্যাকেল করেছিল। কিন্তু আমরা দলের অনুগত সৈনিক, দল যে নির্দেশ দেয়, দল যাকে পাঠায় আমরা তার হয়েই কাজ করব। কারণ দল করব আর দলের ভেতরে থেকে দলের বিরোধিতা করব, এটা কখনো দলের কর্মী বা দলের সৈনিকের পক্ষে এটা হওয়া উচিত নয়। সেই কারণে সেদিন যখন আমাদের কালনান শহরের নেতারা ওনাকে মেনে নিতে পারেননি, আমরা কিন্তু ওনাকে বুক দিয়ে আগলে রেখেছিলাম, ভাড়া দিয়েছিলাম এবং তার হয়ে নির্বাচনে লড়াই করেছিলাম। কারণ এখানে মমতা ব্যানার্জির সম্মান জড়িত ছিল, তাকে পাঠিয়েছিলেন স্বয়ং মমতা ব্যানার্জি। তো সেই জন্য আমরা করেছিলাম। না, জিততে পারেননি 2001 সালে। তখন তো সিপিএম এর রমরমে ভাব, তখন তো সিপিএম এ গরু ছাগল কুকুর যাকে দাঁড় করাতো সেই জিতে যেত, রাস্তা তুলিন তালা নিয়ে যে দাঁড়াতো সেই জিতত। তখন তো আর আমাদের এই সংগঠন ছিল না। তো আজকে আমাদের সেই পরিস্থিতি আছে। আজকে তৃণমূল কংগ্রেসের হয়ে যে দাঁড়াবে সেই জিতবে। একটা কথা আমি এই শেষ কথাটা নিয়ে বলি, আপনাদের তৃণমূল কংগ্রেসের যে দাঁড়াবে সেই জিতবে, আর করে কমেও তো খাচ্ছে নাকি তৃণমূল কংগ্রেসের নাম করে? যারা করছে তারা অন্যায় করছে, দল নেবার জায়গা নয়। শুনুন, আমি আমার ব্যক্তিগত জীবন রাজনীতি করতেছে আমি দলকে দিয়েছি, আমি দলের কাছে নিইনি। আমি দলের কাছ থেকে 5 পয়সা নিইনি, আমি সরকারি পয়সা 5 পয়সা নিইনি। কেউ এটা প্রমাণ করতে পারবে না। আমি আমার বিবেকের কাছে স্বচ্ছ আছি। আমি চাই যে দল একটা আদর্শের জায়গা। যারা দল করেছেন ভারতবর্ষে, যারা রাজনীতি করেছেন গান্ধীজি থেকে নেতাজি থেকে শুরু করে, তারা তো মানুষের শ্রদ্ধা ভক্তি পেয়েছেন। মানুষ যেমন ঠাকুর দেবতাকে শ্রদ্ধা ভক্তি করে, এই সমস্ত মানুষ যারা পথপ্রদর্শক তাদেরকে তো মানুষ শ্রদ্ধা ভক্তি করে। রাজনৈতিক নেতা এমন হওয়া উচিত যে ক্ষমতার জোরে কারোর স্যালুট আদায় করার কোনো মূল্য নেই। ওটা ক্ষমতা থেকে যখন চলে যাবেন তখন পেছন থেকে মানুষ থুতু ফেলবে। তাই ক্ষমতায় থেকে এমন কাজ করা উচিত যাতে মানুষ তাকে শ্রদ্ধা করে, ভক্তি করে, ভালোবাসে। আমি সেই আদর্শে বিশ্বাস করি, আমি সেইভাবেই চলি, সেইভাবেই আমি রয়েছি। যারা করছেন তারা অন্যায় করছেন। দল থেকে করে কামিয়ে খাওয়া এটা জায়গা নয়। যদি রোজগার করতে হয় তার জন্য ব্যবসা আছে, চাষ আছে, অন্যান্য আছে, সেখান থেকে তারা করতে পারেন। কিন্তু দল তো করে খাওয়ার জায়গা নয়। দল করে খাওয়ার জায়গা নয় বলছেন প্রণব রায়। আমরা রয়েছি, দীর্ঘক্ষণ চলছে আমাদের এই আলোচনা এবং এই মুহূর্তে যে 2026 সেই 2026কে সামনে রেখে দল এগিয়ে চলেছে। আর হচ্ছে যে আমি প্রণবদা শেষ যেটা আপনাকে জানতে চাই, 2026-এ যে নির্বাচনকে সামনে রেখে যে আপনারা এগিয়ে চলেছেন, কতটা শক্তিশালী হয়ে রয়েছে আপনার ব্লক, আপনার জেলা? আমার ব্লক পুরোপুরি শক্তিশালী। আমরা এই কদিন আগে বিজয়া সম্মেলনই করেছিলাম। আমার জেলার সভাপতির কথা অনুযায়ী এবং আমাদেরও ভিডিওতে যে ছবি দেখেছি সে অনুযায়ী বর্ধমান জেলার মধ্যে সবথেকে বেশি জমায়েত হয়েছিল কালনা 2 নম্বর ব্লকে। 20-30 হাজার লোক আমাদের বিজয়া সম্মেলনীতে উপস্থিত হয়েছিলেন। সবথেকে বেশি লোক ছিল মন্তেশ্বরে, কিন্তু মন্তেশ্বর যেহেতু 15টা গ্রাম পঞ্চায়েত নিয়ে মন্তেশ্বর ব্লক, সেখানে আমার 8টা গ্রাম পঞ্চায়েত নিয়ে আমার কালনা 2 ব্লক। তো এখানে যে লোক হয়েছে আনুপাতিক হারে বর্ধমান জেলার মধ্যে সবথেকে বেশি লোক হয়েছে আমার ব্লকে। এটা সংগঠনের দ্বারাই সম্ভব। মানুষ তার
এমনি চলে আসে না, সংগঠনই মানুষকে নিয়ে আসে। আমাদের কর্মীরাই তাদেরকে নিয়ে এসেছিল। সংগঠন আমাদের শক্তিশালী। কালনা বিধানসভার কোথায় কি হবে, কালনা বিধানসভা তো আমাদের কালনা 2 নম্বর ব্লকের 8টা পঞ্চায়েত, কালনা 1 নম্বর ব্লকের 3টে পঞ্চায়েত, আর কালনা পৌরসভা, এই এরিয়া নিয়ে কালনা বিধানসভা। অন্য কোথায় কি হবে জানি না। আমি টার্গেট নিয়েছি, আমরা গত লোকসভা নির্বাচনে 2024-এ আমরা কালনা 2-এ জিতেছিলাম 14,106 ভোটে। আমাদের এবারের টার্গেট কমপক্ষে 20,000 ভোটে আমরা কালনা 2 থেকে তৃণমূল কংগ্রেসকে লিড দেবো। আমরা মানে প্রণবদা বলছেন যে এই কালনা 2 নম্বর ব্লক বিধানসভায় যে প্রায় 20,000 ভোটে তারা লিড দেবেন। আমরা রয়েছি, অনেক দীর্ঘক্ষণ ধরে আলোচনা চলছে। দাদা আপনাকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। দেখছেন কালনা গেট নিউজ। ফিনিশ থেকে দাদা, ফিনিশ।